জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র 40 জনের একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু। বাংলাদেশ ঘর পড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো। 8টা এপিসি আর 16 জিপ সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট। নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী, সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সোজা কথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 24-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। বাংলাদেশ থেকে পালিয়ে তিনি ভারতে অবস্থান করেন। তবে সেনাপ্রধান ওয়াকার ভারতে না গেলেও বাংলাদেশে থাকলেও তিনি ভারতের সকল চেতনা লালন করেছেন। শেখ হাসিনাকে পুনর্বাসন করা ও আওয়ামী লীগকে আগামী ইলেকশনে এস্টাবলিশড করার জন্য নানাভাবে ডক্টর ইউনূসের সঙ্গে মিল রেখেই তিনি চলার চেষ্টা করেছিলেন। ঠিক আগামী নির্বাচন সন্নিকট হওয়ার কারণে অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিভিন্ন তদন্তের মাধ্যমে ভয়াবহ অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েছিল এই সেনাবাহিনী। ঠিক 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরপর তাদেরকে টান দিতেই এবার সেনাপ্রধান ওয়াকারের বিভিন্ন অপরাধ সামনে এসে পড়েছে। অতি দ্রুতই সেনাপ্রধানের মসনদ থেকে ঝরে পড়তে জেনারেল ওয়াকারুজ্জামান। আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। করতে গেছিল মাত্র 40 জনের একটা দল, একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু। বাংলাদেশ ঘর পড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো। 8টা এপিসি আর 16 জিপ সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট। নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী, সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সোজা কথা, ফুল স্টপ। আমার আশঙ্কা যে এটা ওয়াকার একটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি। গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো, তারা কেন জানলো না আগে? আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা? তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারিস, তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে, হত্যা করে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কিট হাউস, এটা 10-11 মাইল না 12 মাইলের মতো না? এই 12 মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে, কেউ খেয়াল করলো না। এই তো হইতেছে ইন্টেলিজেন্স। তো ঘুমেছিল কে তোরা? তো তো জায়গায় থাকলে কবার পারলু নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য, যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে? পারিস নাই তো। সজাগ থাকলে তো করবো। তো ঘুমাস তো, নাক ডাকে ঘুমাস, ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে। এদিকে সাহেব নাক ডাকার না সাউন্ড ক্যাঙ্কা নাক ডাকে বিএনপির লোকগুলো, সেটা দেখি। কেউ কেউ কইতেছে, আমি আরো কেন কনফার্ম হইলাম না। আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে 1000টা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া, আর মফিজ মিয়া ফোন ধরে না। তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল? মোটেই না, ইচ্ছা করে ফোন ধরে নাই। এই সময় কি করা যায়, কি করা উচিত? চুপ করে বসে থাকা, কনফার্ম করা, আর কি করে ফেলবো? এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে। পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে 46 ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে। হ্যাঁ, দিস ইজ এ রুটিন মুভমেন্ট, বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে। কাদেরকে থামানোর জন্য? যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে। এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। মানে আমি এটা কেমনে জানলাম? আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে, যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে, কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি, যেখানে সেখানে আমি লাইভ করি। ওই কুকুরগুলা তখন এই সুযোগটা নিছে আর কি, কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপও মারলো লাঠি মানে ভাঙলো না কি, যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয়। সবাই যে গরম হয়েছে, আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি, সাথে সাথে 4-5 জন আমাকে ফোন করছে যে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ। আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম, তাদের কোনো রেসপন্স পেলাম না। অবশ্য মনে হলো এরকম একটা হলে তো আমার 1-to-1 জানার কথা। হ্যাঁ, গ্যারান্টি। এই যে 46 ব্রিগেডের যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে, এটি হচ্ছে মেইন জিনিস। এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের, যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না। বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এইভাবেই সাইজ করতে হইতো। খোদা তাআলা যদি তৌফিক দেন এই কাজ করবো। দরকার হলে এর দোকান যে প্রসিকিউটররা দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ। আমরা 3 দিন আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যু করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত। এই অবস্থায় আর্মির এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতে হবে দেশের স্বার্থে। এই মুভমেন্টে কোনো মিলিটারি কুর চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম। এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক। যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুশ শুরু হইতে চলতেছে, আমরা আমাদের সাধ্যমতো সেই কুকের ঠেকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়ে। পারি না পারি অন্য কথা, বড়সড় কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার তা নিব। আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ বাকশালী
আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পদ ভালো একই সাথে আমার পিছে লাগে, একই সাথে। তার মানে এদের একটা ঐক্য আছে। ইন্ডিয়া, বাকশালী, আওয়ামী লীগ, ওয়াকারের পদ ভালো, এরা সব এক গোয়ালের গরু। আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে। মনে রাখবেন, আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার। আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি, আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে, তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া। এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ। এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ইনকিলাব বোর্ড গঠন করা হলো, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সকল ব্যবস্থা নিয়ে ওয়াকারুজ্জামান অবশেষে সাইনও করলেন যে যারা কিনা বঞ্চিত হয়েছিলেন শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে, সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে যথাযথ বেনিফিট, পদোন্নতি, ভূতাপেক্ষা পদোন্নতি হলেও সেসব দিয়ে তারা যাতে সেনাবাহিনীর সেই র্যাঙ্ক, সুযোগ সুবিধা সব পান, সেই বোর্ডের সিদ্ধান্তে ওয়াকারুজ্জামানও অবশেষে সাইন করেছেন। এবং 3 তারকা ওই জেনারেল কিন্তু এটা পুরোটা রেকমেন্ড করেছেন। এবং করবার পর সকল মিনিস্ট্রি পার হয়ে এখন সেটা প্রধান উপদেষ্টার অফিসে আছে, এবং প্রধান উপদেষ্টার অফিসে এরপরে এটা মাসের পর মাস সেই ফাইলের উপর ধুলা জমছে। এই সাবেক সেনা কর্মকর্তাদের একটা সন্দেহ, বা বঞ্চিত সেনা কর্মকর্তাদের সন্দেহ, যে ইউনূস সরকার এবং ওয়াকার মিলে এই বিষয়টাতেও কোনো সমস্যা করতে, বা আসলে সেনাবাহিনীর ভেতরে বঞ্চিত সেনা কর্মকর্তাদের যথাযথ পদোন্নতি এবং সুবিধাদি দিতে তাদের মধ্যে কোনো আপোষ রফা হয়েছে কিনা, তারা দুপক্ষই আসলে এদেরকে বঞ্চিতই রাখতে চান কিনা। দেখেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমির ক্ষেত্রে কিন্তু যখন সেনাবাহিনী জানে ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে এটা একটা কমন নলেজ যে ব্রিগেডিয়ার জেনারেল, একজন সিটিং ব্রিগেডিয়ার জেনারেল কে ক্যান্টনমেন্টের ভেতরেই কোনো একটা আয়নাঘরে আটকে রাখা হয়েছে, সেই অবস্থাতেই কিন্তু আওয়ামী লীগ সরকার ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে বরখাস্ত করে সেনাবাহিনী থেকে। এবং সেই বরখাস্ত করার ফলে তার র্যাঙ্ক, ফাইল, সুযোগ সুবিধা সবই তো কেড়ে নেওয়া হয়। সেগুলো সবই 2024-এর ডিসেম্বরে সেনাবাহিনী আবারও এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু তাকে ফেরত দিয়েছেন। কিন্তু এই সাবেক সেনা কর্মকর্তাদের কথা হচ্ছে, ব্রিগেডিয়ার জেনারেল আজমি ফেরত পেয়েছেন বটে, কিন্তু আরো অনেক সেনা কর্মকর্তা আছেন যারা যথেষ্ট আওয়ামীপন্থী না হয় সুযোগ সুবিধা পান নাই, এবং তাদের ক্ষেত্রে ওয়াকারুজ্জামানকে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। কাজে ওয়াকারুজ্জামান সেদিক থেকেও তাদের জন্য একটা বাধা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সেনাপ্রধান ওয়াকার এখন বাংলাদেশের আদালতের আইন লঙ্ঘন করেই তিনি নতুনভাবে এই হাসিনার পৃষ্ঠপোষকতা তৈরি করছেন ও তার মাফিয়াদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। অতি দ্রুত সেনাপ্রধানের পদত্যাগ চূড়ান্ত না করতে পারলে আগামী নির্বাচনের আগে জরুরি অবস্থার মুখে পড়বে বাংলাদেশ। আসুন বিস্তারিত আরো রিপোর্টে। এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয়। সবাই যে গরম হয়েছে, আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি, সাথে সাথে 4-5 জন আমাকে ফোন করছে যে এই হইতেছে, হোয়াট ইজ দ্য নিউজ। আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম, তাদেরও কোনো রেসপন্স পেলাম না। অবশ্য মনে হলো এরকম একটা হলে তো আমার 1-to-1 জানার কথা। হ্যাঁ, গ্যারান্টি। এই যে ফরেস্টের যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে, এটি হচ্ছে মেইন জিনিস। এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না, এটা ভালো মতোই জানেন। এবং এটার জন্য ভরসা না, আমাদের ভরসা সেনাবাহিনীর কোর এলিমেন্ট, সৈনিক অফিসার যারা আছে তারা জানে যে সেনাবাহিনীর আজকে এই দুর্দশার জন্য জেনারেল ওয়াকার দায়ী। এই যে যারা গুমখুনের সাথে জড়িত ছিল তাদের দায়ী। মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে, ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসেছি। সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে, আমি এটা পজিটিভলি দেখতে চাই। যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে, ব্লা ব্লা ব্লা, এবং তারা সবসময় নাকি ইনসাফের পক্ষে ছিল। সো আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি হোটেলে আসার পরে, সারাদিন এয়ারপোর্টে হোটেলে আসার পরে আমি আবার নতুনভাবে পুরোটা শুনলাম। শোনার পরে মনে হলো যে দেয়ার আর সামথিং আমি
যেটা নিয়ে আমার কথা বলা উচিত, যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি। ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকারের মুখপাত্র জেনারেল হাকিমুজ্জামান যেটা বলেছে, এতে বোঝা যাচ্ছে যে দে আর ইন ব্যাকফুটিং। তাদের যে সে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা ছিল সেটা এখন নাই। তিনি বলেছেন ইনসাফ করবেন। ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরাই ইউজ করতো, আমি যতদূর জানি। আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ, সবসময় ইনসাফের পক্ষে, কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই পর্যন্ত এসছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এগেনস্টে চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না, এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক এইটার আওতায় তার চাকরিচ্যুতি হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশনে কেন করেছে? কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি, এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে। আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে, আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারেল ওয়াকার দিতই না। এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাভ টু অ্যাবাইড বাই দিস ল। এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে আর্মির সমস্যা। সো তারা ইনসাফ করতে হচ্ছে, ইটস এ বুলশিট। এরপরে আসতেছে হচ্ছে এখানে যারা হাকিমুজ্জামান একটা কথা বললো যে এইটা কিভাবে হ্যান্ড ওভার করা হবে না হবে, এটা একটা আইনি ব্যাখ্যা দরকার। এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নাই। আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।